কলেজে পড়া শেষ হতে না হতেই বাবা মা আমাকে বলে, রেশমা, বিয়ের জন্য প্রস্তুত নে, সময় হয়ে গেছে, আর অত পড়াশোনা করে কি করবি। চিন্তা করলাম তাহলে লেখাপড়ার ঘুরে বালি, হয়তো আর আমার পড়াশোনা করা হলো না। তারপরে বাবা মা দেখে শুনে আমাকে গ্রাম থেকে বেশ শহরের মাঝখানে আমার স্বামীর বাড়ি। ছেলেটাও খুব ভালো ছিল, কিন্তু সে আগে পরে থেকেই বিদেশ করত। শহরের মধ্যে বেশ বিলাসবহুল বাড়ি গাড়ি অনেক কিছুই করে ফেলছে। এরকম অবস্থা দেখে আমার বাবা মা ছেলেটার সাথে আমার বিয়ে দিল। তারপরে স্বামীর সংসারে গিয়ে আমি সংসার করতে লাগলাম। স্বামী একটাবার বাড়িতে ছুটিতে এসে একটা মেয়ে পয়দা করে দিয়েই আবার যেন প্রবাসে চলে গেল। মেয়েটার জন্ম দিয়ে মেয়েটাকে পড়াশোনা করাতে করাতে এক পর্যায়ে আমার মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়ে গেল। তখন আমার স্বামী এদিকে প্রবাসে থাকে। স্বামীকে ফোন করে বললাম, দেখো, তুমি এবার বাড়িতে আসলে মেয়েকে বিয়ে দিয়ে তারপরে যাবে, কারণ তুমি মেয়ের বাবা, তুমি ছাড়া কি মেয়েকে বিয়ে দেওয়া যায়? স্বামী বলল, ঠিক আছে, ওকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলো, ওর কানের সামনে বিয়ের শব্দটা আগে উচ্চারণ করবা না, তাহলে পড়াশোনায় আর মন বসবে না। আমি বললাম, হ্যাঁ গো, তাই হবে। তারপরে আমি ওই সংসারে আমার শ্বশুর শাশুড়ির বেশ সেবা যত্ন করতাম। তাছাড়া একসাথে একই পরিবার, আমার স্বামীর আয় রোজগারের টাকায় সংসারটা পুরো উন্নতি হয়ে গেছে। তারপরে আমার মেয়ের লেখাপড়া, আমার মেয়েকে কখনো কোনো দিন তার লেখাপড়া বা পোশাক আশাক কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। মেয়ে খুব আনন্দের সাথে বড় হয়েছে, যুবতী হয়ে উঠছে। তাছাড়া আমার মেয়েও আমার মতোই সে দেখতে শুনতে হুষ্টপুষ্টু, হাতে পায়ে ভরে বেশ বড় হয়ে উঠছে। আর আমি আমার স্বামীকে বলেছিলাম, দেখো, তুমি দেশে আসলে যদি আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র না পাও তাহলে বিয়ে দেবে না, কারণ আমার মেয়ের যেমনি তোমার মতো উঁচলম্বা তেমনি স্বাস্থ্যবান হয়েছে আমার মতো, বেশ হুষ্টপুষ্ট। আর তাছাড়া চেহারা কি আর কম, আমাকেও ছাড়িয়ে গেছে। তারপরে আমার স্বামী ঠিক যথাসময়ে দেশে ফিরল। তারপরে বলল, তো শোনো রেশমা, তোমার মেয়ের বিয়ে দিয়েই তারপরে আমি এবার বিদেশ পাড়ি দেব, একটু লং টাইম ছুটি নিয়ে আসছি। ততদিনে পাত্রের সন্ধান করতে লাগলো আমার স্বামী। তারপরে যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে আমার স্বামীর কথা যে সৎ ছেলে পাইতে হলে একদম নেহাত গহীন গ্রামের মধ্যে ভালো পাত্র, শিক্ষিত ছেলে পাওয়া যায়, সেখানে আমার মেয়েকে বিয়ে দেব। আমি বললাম, দেখো, তোমার মেয়ে শহরের পরিবেশে বড় হয়েছে, তার কি আর ওই গ্রামের কালচার রীতিনীতি এটা অ্যাডজাস্ট হবে তার সাথে? আমার স্বামী বলল, হ্যাঁ গো, হবে না কেন, মেয়েকে এটাই মানিয়ে নিতে হবে, কারণ শহরের কিছু বকাটে পোলাপান আছে, তারা শিক্ষিত হলেও বাজে আড্ডা, বাজে নেশা বা চলাফেরা খুব একটা ভালো না। যদিও তারা বড় লোক বা চলাফেরার স্টাইলটা অন্যরকম, তবুও তাদের চলার ধরনের সাথে গ্রামের একটা শিক্ষিত ছেলের সাথে মিলবে না। গ্রামের শিক্ষিত ছেলেরা দেখবা শহরের জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার ওই গ্রামের ছেলেপেলেরাই বেশি হয়। আর এরকম ছেলে দেখেই আমার মেয়েকে বিয়ে দেব। এই বলে আমার স্বামী গ্রামের মধ্যেই বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে একটা শিক্ষিত, খুব হ্যান্ডসাম, দর্শনদারী ছেলে মাস্টার্স কমপ্লিট করছে। ছেলেটা সবেমাত্র কিসের যেন চাকরি পাইছে, বড় পোস্টে সরকারি চাকরি করে, কিন্তু শহরেই তাকে আসতে হয় সেই গ্রাম থেকে অনেক কষ্ট করে। তবুও আমার মেয়ের সাথে ছেলেটার এক পর্যায়ে কথাবার্তা শেষ করে বিয়ে দিয়ে দিলাম। আমাদেরও এরকম একটা জামাইয়ের খুব শখ ছিল। তারপরে আমার মেয়েকে যখন বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলাম, আমার মেয়ে আমার জামাইয়ের সাথে বেশ সুন্দরভাবে সংসার করতে লাগলো। তারপরে মেয়ে আমাকে বলে, মা, তোমার জামাই তো আসলে ঠিক মতো আমাকে সময় দেয় না, কারণ তার চাকরির জন্য তাকে শহরেই মাঝে মধ্যে তার বন্ধুর বাড়িতে থেকেই নাকি চাকরি করতে হয়। এই গ্রাম থেকে ওই শহরে যাওয়া অনেক পথ, এই আসা যাওয়া খরচা, তাছাড়া তার শরীরের উপর অনেকটা প্রেশার পড়ে। এই জন্য সে 2 দিন 3 দিন পরে পরে বাড়িতে আসে। আমি বলি কি, মা, এখন তো ও আমার স্বামী, তোমাদের জামাই, তাছাড়া বাবাও প্রবাসে থাকে, বাড়িতে তো একটা গার্জেন দরকার, আর তাছাড়া তোমার তো আমি বাদে আর কোনো ছেলে মেয়ে নেই। আমি বলি কি, ও যদি তোমাদের বাড়ি থেকে অফিস করতো, শহরেই অফিস, তোমাদের বাড়ির পাশেই,
ওখান থেকে যদি অফিস করে মানে সপ্তাহে একটা দিন বাড়িতে এসে আমাকে সময় দিত, তাও আমি একটু চিন্তামুক্ত থাকতাম। কারণ আমার স্বামী অন্য জায়গায় থাকবে, তার শ্বশুরবাড়ি শহরের মধ্যে থাকতে এটা কেমন দেখায়, তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি বা কী ভাববে। তখন আমি বললাম, হ্যাঁ এটা তো ভালো কথা বলছিস তুই, জামাই এখানে ওখানে থাকে সেটা তো তুই আগে কখনো বলিসনি। আর তাছাড়া তোর বাবা তো প্রবাসেই থেকে গেল, এই যে কিছুদিন পরেই আবার চলে যাবে, ও আমাদের বাড়িতে থেকেই তো এখানে অফিস করতে পারে। 6টা দিন অফিস করলো, তারপর বৃহস্পতিবারের দিনকে অফিস করেই বাড়িতে ফিরলো। তোকে যে শুক্রবার শনিবার 2টা দিন তো অফিস বন্ধ থাকে, এই 2টা দিন অন্তত সময় দিয়ে আসলো। তাহলে জামাইকে নিয়ে তোর এত টেনশন পোয়াতে হলো না। তাছাড়া আমাদের বাড়িতেও তো তোর বাবা থাকে না, একটা গার্জিয়ান দরকার। এটা সেটা কেনাকাটা বা সংসারের আনুষঙ্গিক যা কিছু দরকার হয় সেটা ম্যানেজ করার জন্য একটা পুরুষ মানুষের দরকার বাড়িতে। জামাই যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে তো ভালো হতো, আমিও একটু চিন্তামুক্ত হতাম। তখন মেয়ে বললো, হ্যাঁ মা, তুমি যদি না করো তাহলে আমি আমার স্বামীকে বলে করে দেখি, সে যদি রাজি থাকে তোমাদের বাড়িতে থাকতে তাহলে বেশ ভালো হতো। কারণ ও লজ্জা করে কথা বলেনি, যেহেতু ওর তো শ্বশুরবাড়ি শহরের মধ্যে, অথচ ও তো বলতে পারতো আমাকে, কিন্তু ও সেই ধরনের ছিলেন না মা, খুব লাজুক আর খুব সৎ, কিন্তু ভিতরটা বেশ চালাক চতুর আছে বটে। ওর যারা বন্ধু সার্কেল সবাই শিক্ষিত এবং খুব চালাক চতুর, উচ্চ দরের সব চাকরিজীবী। ওর চলাফেরার স্টাইলটা অন্য রকমের, বেশি একটা মানুষের সাথেও মেলামেশা করে না মা। যা হোক, আমি তাহলে ফোনটা রাখতেছি, এই বলে মেয়ে ফোন কেটে দিল। তারপরে কয়েকদিন বাদেই জামাই আমাদের বাড়িতে আসলো। এসে ওর শ্বশুরও বাড়িতেই ছিল। যা হোক, আমরা একটু ভালো বন্ধু আয়োজন করে জামাইয়ের সামনে পরিবেশন করলাম। আর আমি নিজে থেকেই জামাইকে বললাম, হ্যাঁ গো বাবা, তুমি এত কষ্ট করে গ্রাম থেকে শহরে এসে অফিস করো, কিন্তু মেয়ের কাছে শুনলাম তুমি নাকি 2 দিন বাদে 3 দিন বাদে বাদে বাড়িতে যাও, শহরের কোনো এক জায়গায় থেকে অফিস করো, তো এতটা কষ্ট করার দরকার কি? আমাদের বাড়ি থেকে তো তোমার অফিসটা একদম নিকটেই, কাজেই হয়। তোমার শ্বশুর বাড়ি হয়েছে তাতে কি হয়েছে, মানুষ কে কী বলবে? নিজের সুবিধার্থে তুমি তো আমাদের বাড়ি থেকেই অফিস করতে পারো। আমি বলি কি, সপ্তাহে 6টা দিন এখানে থেকে অফিস করবে, মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বৃহস্পতিবারে অফিস করেই তুমি বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে বা আমার মেয়েকে সময় দেবে। বাস শুক্র শনি 2টা দিন থাকে, রবিবারে ওখান থেকে এসে অফিস করবা, করে আমাদের এখানেই থাকবা। তাছাড়া তোমার শ্বশুরও বাড়িতে থাকে না, সে তো তার জীবনটা প্রবাসেই কাটিয়ে দিল। আমার একটা মাত্র মেয়ে আমাকে অবশ্য ফোন করে বলছে এটা বিষয়টা, তুমি নাকি অনেক লাজুক। তখন জামাই মাথাটা নিচু করে বলল, হ্যাঁ শাশুড়ি আম্মা, আপনি যে কথা বলছেন এরকম বলে তো ভালো হয়। আসলে আমার একটা দুঃসম্পর্কের এই শহরে বন্ধু ছিল, আমাদেরই কলিগ। এখন ও আসলে নাও বলতে পারে না, হাও বলতে পারে না, কিন্তু আমি ওকে বলাতে ও আমাকে ওর বাড়িতে জায়গা দিয়েছে। আমি 2-3 দিন ওখান থেকেই অফিস করে তারপরে বাড়িতে যাই। আমার ওই গ্রাম থেকে শহরেও এতটা পথ প্রত্যেকটা দিন এসে অফিস করা অনেক কষ্টকর হয়ে যায়। আপনি যখন বলছেন ঠিক আছে, আমি তাহলে আগামী সপ্তাহ থেকেই এখান থেকেই অফিস করব। তাছাড়া আপনাদেরও তো বাড়িতে ছোটো ছেলে মেয়েও নাই, বা আমার শ্বশুর যদি বিদেশ চলেই যায় তাহলে তো একটা লোকও দরকারই হয়। তখন আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি যদি রাজি থাকো আপত্তি করো না, এখান থেকে অফিস করবা। যাও, জামাই পরের সপ্তাহ থেকেই আমাদের বাড়িতে কাপড় চোপড় নিয়ে এসে একদম এখান থেকে অফিস করে সে বৃহস্পতিবারে চলে যায়। ওর শ্বশুর থাকাকালীনই ও এসে থাকা শুরু করলো। এখান থেকে ওর অফিসটা কাছে হয়, আমাদের বাড়ি আবার শহরের মাঝখানেই তো। তাছাড়া আমাদের বাড়িও বিল্ডিং, বাড়ি বেশ কয়েকটা রুম, আরও 2টা বাড়ি আছে, সেগুলা অন্য মানুষের কাছে ভাড়া দিয়ে আছে, মাস শেষে ভাড়ার টাকা উঠাইতে হয়, এটাও একটা লোক দরকার হয়। আর আমার শ্বশুর শাশুড়ি মানে তাদের কাছ থেকে একটু আমি এখন আলাদা হয়েছি, শ্বশুর শাশুড়ি একটা পাশের ফ্ল্যাটেই থাকে। আমি যখন তাদের যা কিছু প্রয়োজন বা খাওয়ানো বা আপ্যায়ন করার দরকার ও বাসাতে গিয়েই করে আসি। তারপরে এইভাবে 3টা মাস পেরিয়ে যাওয়ার পরে আমার স্বামী আবারও প্রবাসে চলে গেল। জামাই আমার এখান থেকেই ঠিকঠাক মতো অফিস করতে লাগলো, আর মেয়েকে ওখান থেকে সপ্তাহে 2টা দিন সময় দিয়ে আসতো। এভাবে দিনের পর দিন চলতে চলতে হঠাৎ একদিন মাঝরাত্রে, মানে রাত দুপুরে, জামাই
আমাকে বেশ ডাকাডাকি করছে, দরজা এসে নক করছে। কিন্তু আসলে আমি আমার স্বামী বিদেশ যাওয়ার পরে মানে তার সাথে আমি রাত ভরে একটু গল্প করতাম ভিডিও কলে বা এটা সেটা একটু আড্ডা উল্লাস করতে করতে আমাদের সময়টা অনেক পেরিয়ে যেত। আর আমার স্বামী ফোন দিলে রাত 10টার পরে ফোন দিত, কখনো 2 ঘন্টাও কথা বলতাম, 12টা বেজে দিত। তারপরে যখন ঘুমাইতাম আমি তখন গভীর ঘুমিয়ে পড়তাম। প্রশ্নেই ওঠে না কেউ আমাকে ডাকলে আমি জাগ্রত পাবো। তাছাড়া রুমের মধ্যে একটা ফ্যান ছিল, বিকট আওয়াজ হতো। জামাই কখন যে দরজায় এসে নক করে এইভাবে ডাকাডাকি করছে শাশুড়ি আম্মা বলে আমি আসলে বুঝতে পারিনি। একটা সময় আমার গভীর ঘুম থেকে তার কণ্ঠস্বর আমার কানে আসার পরে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে টুসমুসা লাফ দিয়ে উঠে পড়ি। উঠে তাড়াহুড়ো করে দরজা খুলে বললাম, কি বাবা, কোনো সমস্যা হয়েছে তোমার এত রাত্রে? এখন তো প্রায় রাত 2:30 বাজে। জামাই বলল, হ্যাঁ আমি আপনাকে ডাকছি এই জন্য, আমি আসলে এই কথাটা আপনার কাছে গোপন ডাকছি। আমার আবার একলা শুইলে ওই বোবায় ধরে রাত্রে, বোমের মাঝে আমি আমাও করি। কখন ওই সময় যদি কেউ গায়ে টাচ করে ধাক্কা না দেয় তাহলে আমার ওইটার থেকে আমি মুক্ত পাইনি। তো কি করব? আজকে আমি পুরো সময়টা অনেক চিল্লাপিল্লা বা গ্যান্ডাগিনি করছি রুমের মধ্যে একলা একলা। মনে হলো যে আজকে আমি মনে হয় শেষ, কিন্তু হঠাৎ করেই আমার পুরো গাটা ঘেমে গেছে। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠেই এখন ঘুমাইতে ভীষণ ভয় হচ্ছে, কি করি বলুন তো? তখন আমি বললাম, ঠিক আছে, তা যদি হয় তাহলে তুমি ও রুমে না গিয়ে বিয়ে রুমে যদি মন চাই তুমি ফ্লোরে ঘুমাও, আমি খাটের উপরে, অথবা তুমি খাটে ঘুমাও আমি ফ্লোরে ঘুমাই। তোমার এরকম হয় তাহলে তুমি আগে বলো নি করো। তোমার পাশে তো একজন লোক থাকা দরকার বাবা, কারণ রাতের ইয়েতে কোন সময় কি হয়ে যায়। তাছাড়া তুমি আমার বড় শখের জামাই, আমার একটা মাত্র মেয়ে, এ ধরনের কথা বলো না, আগে বলো নি কেন? এ কথা বলতে জামাই বলল, তাই বলে আমি আপনার কাছে এখানে এই রুমের মধ্যে থাকবো? আমি বললাম, হ্যাঁ, কে কে কি বলবে? আমাদের বাড়িতে কি আর কোনো লোক আছে নাকি বাবা, তুমি ছাড়া? এটা না করো না, প্রয়োজনে তুমি খাটে সব, আমি ফ্লোরে ঘুমাবো, ফ্লোরে বেড পারে ঘুমালেই হলো। যখন তোমার শ্বশুর ফোন করে হয়তো আমি পাশের রুম থেকে কথা বলে আসবো, সমস্যা কি? তাছাড়া তুমিও যখন আমি কথা বলি তোমার শ্বশুরের সাথে, এই সময়টুকু তুমি রুমে না আসলে, তোমার রুমে তুমি একটু টেলিভিশন দেখে থেকে সময় কাটিয়ে আসলে, যখন শোয়ার সময় হয় আমি তোমাকে ডেকে নেব। জামাই বলল, তাহলে তাই করুন। তাছাড়া আমি একলা এভাবে ঘুমাইলে কখন যে কী হবে আমি জানি না। আজকে তো প্রায় আমি একদম গেছিলাম, আমার মনে হলো যে আমি সজ্ঞানে সব মনে আছে আবার কি হচ্ছে, কিন্তু আমি কথা বলতে পারছিলাম না বা ঘুরেও শুইতে পারছিলাম না। আমার এরকম মাঝে মধ্যে হয়। বাবা আমার কত কবিরাজি চিকিৎসা করছে কিন্তু কাজ হয়নি, এটা ভালো হয় না। রাত্রে অনেক দোয়া কালমা বুকে পড়ে ফু দিই, তারপরেও মাঝে মধ্যে আমাকে এরকম বোবাই ধরে। কি করি বলুন তো? আপনি যদি এই সুযোগটা দেন তাহলে আমার এখানে থাকা হবে, তা না হলে আমি গ্রামেই চলে যাবো আম্মা। জামাইকে আমি বললাম, না না বাবা, তা হবে কেন? আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়ের মতোই, চিন্তা করো কেন? তুমি খাটে ঘুমাবে, আমি ফ্লোরে ঘুমাবো। শুধু একটু অসুবিধা হবে, তোমার শ্বশুরের সাথে প্রত্যেকটা দিন নিজের একটা পার্সোনাল ব্যাপার আছে, তার সাথে কথা টথা বলে তোমার সামনে না বলে হয়তো আমি আলাদা রুমে গিয়ে বলে আসবো। জামাই বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতটুকু এখন ঘুমাই কি করি বলুন তো? আমি বললাম, তাহলে তুমি এখানে ঘুমাও খাটের উপরে, আমি ফ্লোরে ঘুমাচ্ছি। এই বলে আমি ফ্লোরে আমার বিছানা পেরে নিলাম আর ওকে আমার খাটে ঘুমাইতে দিলাম, আর ওর ওই দরজা বন্ধ করে আসলাম। দেখ রাত পোয়ালো। জামাই সেদিন থেকে প্রতিনিয়ত খাটে ঘুমাতো আর আমি ফ্লোরে ঘুমাতাম। আমার স্বামী যখন ফোন করতো আমি তখন পাশের রুমে গিয়ে আমার স্বামীর সাথে কথা বলে আসতাম। এইভাবে দিনের পর দিন থাকতে লাগলাম, চলতে লাগলাম। হঠাৎ একদিন আমার স্বামী আলাদা মানে রাত 10টায় যখন ফোন করছে, আমি আলাদা রুম আটকে দিয়ে স্বামীর সাথে অনেক রোমান্টিকতা কথা এ কথা সে কথা বলতে বলতে আমার মন মানসিকতার একটু পরিবর্তন করছে। বোঝেনি তো আপনারা, খুব ভীষণ কেমন যেন শরীরটার মধ্যে আনন্দ একটা অনুভূতি, আলাদা একটা অনুভূতি জাগছে। স্বামীকে সেদিন ভীষণ কাছে দেখতে বা পাইতে ইচ্ছে করছিল, সেই অনুভূতিটা মনের মধ্যে থেকেই গেল। কথা বলার শেষে আমি আমার রুমে চলে আসলাম। জামাই পাশের রুমে ছিল, জামাইকেও ডেকে নিলাম, বললাম তুমি আসো ঘুমাবে। জামাই একটু টেলিভিশন অন করে দেখে দেখে তারপরে
বলল যে আম্মা কেমন আমি ঘুমাই। লাইটটা বন্ধ করে জামাই ঘুমিয়ে পড়ল। জামাইয়ের আবার শোয়ার ঠিক থাকে না। অনেক দিন ফলো করে দেখছি, জামাইকে বলছি তুমি লুঙ্গিটা মাঝখানে একটা গিট্টু দিয়ে ঘুমাবে, তা না হলে তুমি ঘুমের ঘরে যেভাবে ঘুমাও না, মানে আমি লাইট জ্বালিয়ে যখন বাথরুমে যাই বা বাইরে যাওয়ার প্রয়োজন হয় তোমার দিকে তাকাইতে আমার ভীষণ লজ্জা করে, কারণ তোমার গায়ের কাপড় তখন এলোপাতারি হয়ে থাকে। বলে কি করব বলুন তো, এটা আমার ছোটোবেলার অভ্যাস, আসলে আমি এভাবে হাত পা ছড়িয়ে ছাড়িয়ে ঘুমিয়ে থাকি। তো আমি সেদিন লুঙ্গি গিট্টুদের কথা বলতে জামাই যেন লজ্জা পেয়েছিল। জামাই অবশ্য সেদিন লুঙ্গি গিট্টু না দিয়েই ঘুমিয়ে পড়ছে। হঠাৎ দেখি জামাইয়ের ওইটা বেশ সুন্দর হয়ে আছে। কি একটা অবস্থা! আমার স্বামীর সাথে অনেক সময় কথা বলার পর সেদিন মনের মধ্যে সেদিনই একটা আলাদা অনুভূতি জেগেছিল। তারপরে আমার জামাই এভাবে শুয়ে আছে, পরে পরে ঘুমাচ্ছে নাকটাকিয়ে, কিন্তু এটা অত সুন্দর একটা পড়ে থাকা দেখে আমার ভীষণ মনের মধ্যে আনন্দ উঠল। আমি লাইটটা আর বন্ধ করছিলাম না। কিছু সময় নিজে দাঁড়িয়ে থেকে না শুয়ে থাকি দেখে দেখে যা হোক লাইটটা বন্ধ করে নিজে বিছনাতে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসে না। এই দিক সেদিক কাত ফিরে ঘুমানোর কত চেষ্টা করছি, ঘুম আসে না। তারপরে কি করব? জামাইকে ডাক দিলাম দুবার, হাতে গায়ে টোকা দিয়ে বললাম বাবা ওঠো তুমি। জামাই কোনো সারা শব্দ কিছুই দিচ্ছিল না। আবারও বললাম কি হলো, আমি তোমাকে ডাকছি ওঠো তুমি। জামাই যেন হাত ফিরে শুতেই আরও পুরো কেমন যেন উদ্মাদ হয়ে গেল। ওটা যেন ক্রমেই তার কথায় কথায় যেন আরও কেমন যেন একটা হয়ে দাঁড়িয়ে গেছে। অবস্থাটা দেখে আমার কেমন যেন একটা মনে হলো, আরও ভীষণ ভালো লাগছিল। আবারও টোকা দিলাম ওদিকে মুখ ফিরে। যদি জামাই জেগে ওঠে তাহলে কি হবে? জামাই চোখটা খুলে বলছে শাশুড়াম্মা কী হয়েছে, কিছু বলবেন? আমি বললাম যে হ্যাঁ, আমি তো কখন থেকে তোমাকে ডাকার আগে করছি, কাপড়টা ঠিক করে বসো। তখন জামাই ওদিকে তাকিয়েই যেন ভীষণ লজ্জা পেয়ে একটা মুচকি হাসি দিয়ে বলছে ওহো আমি আসলে আমার শোয়ারটা এরকম আম্মা, কিছু মনে করবেন না। আমি বললাম আচ্ছা সমস্যা নেই, আমি আজ আর নতুন কি প্রতিনিয়তই ওটা আমি দেখি, সমস্যা নেই। বলছে হঠাৎ আমি বললাম বাবা আমার ঘুম আসছে না, কী করি বলো তো? তো বলছে তাই বলে এত রাত্রে আপনার ঘুম আসছে না, দোয়া খাও না, বুকে পড়ে ঘুমান, তাহলে দেখবেন ঘুমিয়ে যাবে। বলছে না না। আমি বললাম যে দেখো বাবা আমার মোটেও ঘুম আসছে না। তার সে বলে কি তুমি উঠে একটু বসো, তোমার সাথে গল্প করি আর চা খাই। জামাই যেন অনেক কষ্টে উঠে বসলো, বসে তারপরে বলল যে ঠিক আছে আমি মুখে পানি নিয়ে আসি। মুখে চোখটা ধুয়ে এসে বসলো, আর আমি চা করে আনলাম। ওই রাত্রে দুজন একসাথে মাস্তি করে চা খেলাম। গলাম বললাম দেখো বাবা কী বা বলিস, আমি যে খুব একটা বুড়ো হয়ে গেছি তাও না, একটা যুবতী মেয়ের মতোই, আমার একটা মাত্র মেয়ে, ওই আমার শেষ। আর আমি ওর মা, আমি কি দেখতে শুনতে কম? জামাই হেসেতে বলছে না একদম না, আপনি তো আম্মা বরং সে আপনার মেয়ের চেয়েও বেশি সুন্দরী। কিন্তু কেন, কি হয়েছে? আমি বললাম না তাই বলছি আর কি, আমাকে তোমার ভালো লাগে। তখন জামাই বলল কেন ভালো লাগবে না, আমি কি বলছি কখনো যে আপনি উচিত কালো বা আপনার চেহারা ভালো না, আপনি অনেক সুন্দরী। তখন কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি বললাম বাবা একটা কথা বলি, তোমার শ্বশুরের মনের মধ্যে কোনো রোমান্টিক কথাই নেই। আমি বলি কি আজকে আমি একটু সাজেগুজি করি, তুমি দেখে বলো তো কেমন লাগে? জামাই মুসকে হেসে দিয়ে বলছে তাই, আচ্ছা ঠিক আছে, কেন আপনি সাজেগুজি করে আমার শ্বশুরকে দেখান না? তখন বললো না না, তার মনের মধ্যে এই ধরনের রোমান্টিকতা নেই, সে শুধু টাকা টাকা, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে সংসার বড় করা যায়, উন্নতি করা যায়, এই নিয়েই ব্যস্ত থাকে। তার মধ্যে এই ধরনের কোনো রোমান্টিকতা বা এই সমস্ত মনোমানসিকতা নেই বাবা। তখন এই কথা শুনে বললো আচ্ছা ঠিক আছে, আমি যখন কাছে আসি আর আপনার মনের মধ্যে এতটা যখন ইচ্ছা হয়েছে, ঠিক আছে আপনি একটু সাজুগুজু করুন, আমি আপনাকে ভালো মন্দ একটা ফিডব্যাক দেব। যাও এবারে শুনে আমি বেশ সুন্দর করে মার্বেল দরজার শাড়ি পরেছি আর সাজুগুজু করে জামাইয়ের সামনে আসলাম, যেন একটা পাগলামো হচ্ছিল। জামাই এটা দেখে বলছে আপনাকে মনেই হচ্ছে না যে আপনি আমার শাশুড়ি বা আপনার বিয়ে হয়েছে, আপনাকে দেখতে দারুণ সুন্দরই লাগছে আম্মা, আপনি আমার শাশুড়ি বলে কথা, আমি আর এর চেয়ে কী বলবো বলুন? ঠিক আছে, আমি তো আপনাকে 100-র মধ্যে 100 মার্ক দিয়ে দিলাম, ভালো একটা ফিডব্যাক দিছি, 5 স্টার ফিডব্যাক দিয়ে দিলাম।
আপনি খুব সুন্দরী, খুব ভালো। আপনার মায়াবী চেহারা, তাছাড়া আপনার পায়ের থেকে মাথা অবধি আমার খুব ভালো লাগে। তাই তো বলি, আপনার পেটের মেয়ে অতটা সুন্দরী না হয়ে পারে? আপনার মেয়ে আমার পুরো মন জগিয়ে চলে। তখন আমি বললাম, আচ্ছা একটা কথা বলি তোমাকে, সত্যি করে বলো তো বাবা, তোমরা তো গ্রামের ছেলে, মানে মনের মধ্যে অনেক কথা চাপা রাখো, চলো অনেক গোপনীয়তা রক্ষা করো। আমি বলি কি, সত্যি করে বলো, আমার মেয়েকে পাওয়ার পরে কি তুমি আর তোমার জীবনে তুমি খুশি হয়েছো? মানে ও কি তোমার সম্পূর্ণ কিছু পুরো মেনটেন করে চলতে পারো তো? মানে তুমি ওকে নিয়ে খুশি তো জীবনে? তখন জামাই বলল, হ্যাঁ আমি অনেক খুশি। ও আমাকে একদম মন জুগিয়ে চলে। আমার জীবনে ওকে পাওয়ার পরে আর কোনো কষ্টই নেই, কোনো স্বপ্ন অপূরণ নেই আম্মা। আমার জীবনে আমি খুব খুশি। তাছাড়া আপনার মেয়ে যথেষ্ট আমার টেক কেয়ার করে, আমার কথার অবাধ্য কখনোই হয়নি। যাক, কথা শুনে আমি খুব খুশি হলাম যে আমার মেয়ে আমার মানে জামাইকে এতটা খুশি করতে পারে। আমার মেয়ে বলে কথা। তাছাড়া আমার জামাই বেশ উঁচু লম্বা, খুব একটা হ্যান্ডসাম দর্শনদারি ছেলে। তার সাথে আমার মেয়ের সাথে যেন একদম পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। জামাইকে দেখার পরে জামাই শোয়ার ওইরকম এলোপাতারে ভাবভঙ্গি আমার কাছেও মানে খুব একটা ভালো লাগে। বেশ বড় সব কিছু ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপরে জামাইয়ের সাথে সেদিনকে অনেকটা ফ্রি হয়ে গেলাম। চাটা খেয়ে আনন্দ উল্লাস করে মানে অনেক কথাবার্তা বলে সেদিন ঘুমিয়ে পড়ছি। তারপরে একদিন দুদিন হঠাৎ করে এরকম জামাইকে আমি মাঝরাত্রে চা খাওয়ার অভ্যাস করে ফেললাম। জামাইকে ডেকে ডেকেই আমি ওই রাত্রে উঠে উঠে চা খেয়ে জামাইয়ের সাথে এরকম গল্প করতাম। জামাইয়ের জন্য ওই মাঝ দুপুর রাত্রে চা খাওয়ার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। হঠাৎ করে আমি ইচ্ছা করে সেদিন চা করিনি আর তাকে ডাকিও নি। আর সেদিনকে আমি ইচ্ছা করে যে আমি আজ ঘুম থেকে উঠবো না, জাগ্রতই থাকবো কিন্তু উঠবো না, দেখি সে আমাকে ডাকে নাকি। সেদিন আমি একদম একটা পেটিকোটার ছায়া পরে ব্লাউজ হয়ে শুধু শুয়েছি, শাড়িটা খুলে, মানে একটা অন্যরকম পর্যায়ে। জামাই যেভাবে এলো পাতারি থাকে, আমি ঠিক সেদিন এলো পাতারি অবস্থায় ঘুমাচ্ছিলাম। লাইটটা বন্ধ ছিল, রুমটা পুরো অন্ধকার। ঠিক যখন ঘড়ির কাঁটা 2টো বাজে, জামাইয়ের ওই যে প্রতিদিনের অভ্যাস চা খাওয়া, ঠিক ওই টাইমে উঠেই লাইটটা জ্বালিয়ে আমাকে ডাকাডাকি করছে। আমি ইচ্ছে করেই আমার ওইটা আরেকটু সরে দিয়ে মানে উন্মুক্ত করে দিছি। মানে জামাই যেভাবে থাকতো সে যেন আবারও আমার গায়ে টুকা দিয়ে বলছে, আম্মা উঠুন, আপনি না প্রতিদিন ওঠেন, আজকে কি আপনার শরীরটা ভালো যাচ্ছে না? মানে খুব খারাপ লাগছে আপনার, উঠছেন না কেন? জামাইয়ের কথা আমি সবই কানে শুনছি কিন্তু উঠছিলাম না। এভাবে আমি চাচ্ছিলাম যে কিছুটা সময় এভাবে থাকি আরও দেখুক, আমাকে ডাকাডাকি করুক। তারপরে বেশ তার 5-7টা ডাক দেওয়ার পরেই আমি ঘুমের ভান থেকে উঠে বসলাম। বললাম যে কী হয়েছে, ডাকাডাকি করছো? বলছে, আপনি ওগুলো আগে সেরে নিন, আপনি আগে ঠিকঠাক মতো পরিপাটি হয়ে নিন, তারপরে কথা বলুন। জামা ওদিকে ফিরে দাঁড়িয়েছিল। যাই হোক, আমি ইচ্ছা করে তার মনটা একটু দেখলাম যে আসলে সে কী করে, তার একটা পরীক্ষা নিচ্ছিলাম। তারপরে আমি আবারও চা করলাম। সেদিন চা করে বললাম যে, বাবা তুমি লাইট জ্বালানোর আগে আমাকে ডাকবা না? তুমি কি কিছু বুঝতে পারছো? তখন জামাই হেসে দিয়ে বলছে, হ্যাঁ আপনি শুধু আমাকেই বলেন, আমার মতো আপনারা তো শোয়ার অভ্যাসটা, আপনার শোয়া তো খুব একটা না, সুবিধা না। তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আমারও ওই আগে পরে থেকেই এই একলা রুমে ঘুমানোর অভ্যাসটাও, মানে তোমার শরীরটার জীবনটা বিয়ের পরে কাটিয়ে দিল প্রবাসেই, আমি এইভাবে উন্মাদ হয়ে থাকি। তুমি কিছু বুঝতে পারছো? বলছে, হ্যাঁ আপনি যা বুঝছেন আমি আপনার বেলায় তাই বুঝতে পারলাম। আমি তখন বললাম, কি এমন বুঝতে পারলে? বলছে, যাক এসব কিছু বলতে যাচ্ছি না, বেশ ভালোই। যাক, আমি এই কথা বলে চুপ হয়ে গেল। তারপরে আমি চাটা করে দুদিন চা খাওয়ার পরে বললাম ঘুমিয়ে পড়ি। বলছে, আমার আজকে চা খাওয়ার পরে ঘুম আসছে না, ইচ্ছে হচ্ছে আমি এই মুহূর্তে বাড়িতে চলে যাই। আমি বললাম কেন? বলছে, দেখেন শাশুড়ি আম্মা, আমার ইচ্ছে করতেছে আমার আপনার মেয়ের কাছে চলে যায় এই মুহূর্তে, কারণ আমার মন মানসিকতা খুব একটা ভালো লাগছে না। আমি বললাম, কারণ হঠাৎ এরকম হওয়ার মানে কারণটা কি? হঠাৎ মনের মধ্যে এতটা পরিবর্তন আসলো, ওর মেয়েকে তোমার দেখতে ইচ্ছে করছে, বাড়িতে যেতে ইচ্ছে করছে, কারণটা কি? বলছে, ও আপনি বুঝবেন না আম্মা, আপনি নিজেও বুঝে অবুঝ হন কেন? আপনি আমার বেলায় যা দেখছেন আমিও ঠিক আপনার মতোই একই রকম। কি করে, আমি একটা ছেলে মানুষ, আমি এভাবে আমার ভালো লাগছে না। তখন আমি বললাম, যদি ব্যাপারটা আমি মানে সলভ করে দিতাম,
জামাই বলল, আমি ও সমস্ত কিছু জানি না, আপনি যা হয় তা ভালো, যা ভালো মনে করেন তা করুন। তারপরে যাই হোক, সেদিন রাত 2টোর পর থেকে ভোর 4টা পর্যন্ত এই 2 ঘন্টা আর ঘুম হলো না। দুজন অনেক হাসাহাসি, কথাবার্তা, কারণ রোমান্টিকতা। আর জামাই যেহেতু এই কথা বললো, অনেক কিছুই মানে যাই হোক, ওরা আমার মধ্যে মানে একটা খুব গুড রিলেশন তৈরি হলো। তাছাড়া বাড়িতেও একটা গার্জেন দরকার ছিল, অনেক কিছুই হতে লাগলো। এভাবে প্রতিদিনই মাঝে মধ্যে প্রতিনিয়ত ওর সাথে আমার এগুলা মানে চলতো হতো সব কিছুই। এক পর্যায়ে সপ্তাহের দিন বৃহস্পতিবার দিন জামাই বাড়িতে আর যাবে না। আমি বললাম, বাড়িতে যাবে না কেন? বলছে, না থাক, 2 দিনের জন্যেই, বাড়িতে না গেলে কি হয়, 15 দিন বাদে বাদে যাব। তাছাড়া বাড়িতে হয়তো যে জন্যে যাব, আমার সব কিছু এখানে পেয়ে যাই আমি, আর কেনই বা যাব। তখন চিন্তা করলাম, না না, আমার এত কিছু জামাইকে ফ্রি করে দেওয়ার কারণে জামাই হয়তো এই সুযোগটা পেয়ে আমার মেয়ে কষ্ট পাবে, আর তো এইটা সুযোগ দেওয়া যাবে না। এই বলে জামাইকে বললাম, শোনো বাবা, এতদিন যা হয়েছে হয়েছে, আর আমি তোমাকে এই সুযোগটা দেব না। তুমি তোমার রুমে ঘুমাবে, আমি আমার রুমে ঘুমাবো। দরকার পড়ে তুমি পাশের রুমে এই যে অ্যাটাচ দরজা আছে খুলে ঘুমাবে। যখন অমনা হবে আমি তোমাকে ডেকে দেবো, গায়ে ধাক্কা দিয়ে উঠাই দেবো। তোমার বউয়াই ধরা রোগ আছে যেহেতু, তবুও আজকের পর থেকে সব বাদ। প্রতি সপ্তাহে তোমাকে বাড়িতে যেতে হবে। আমার মেয়ের সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারি বাবা, তুমি এই ধরনের সব কিছু ভুলে যাও। তখন যাই বললো, না না, তা হবে কেন, আমরা এতদিন যেভাবে চলছি এভাবেই চলবো। কারণ দেখেন শাশুড়ি মা, আমি ভীষণ সুখে আছি আপনার বাড়িতে। তাছাড়া সব মিলে আমি আপনাকে কখনোই ভুলতে পারবো না, আমি দারুণ আছি। আর আমি আপনাকে আজকে কথা দিলাম, বৃহস্পতিবারে যেভাবে আমি প্রতিনিয়ত বাড়িতে যেতাম, গ্রামের বাড়িতে, এভাবে এখন থেকে যাব আর না করব না। যতই আপনি আমাকে ভালো রাখেন, সুখে রাখেন, আমারে ভুল হচ্ছে, আপনার মেয়েকেও তো সময় দিতে হবে। তারপর থেকে জামাইকে আর আমি নিষেধ করতাম না। আর আমার স্বামীটাও প্রবাসে থাকতো, আমারও সময় একটা খুব ভালো যেত না, মনটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করতো। যা হোক, আমার জীবনটাও খুব ভালোভাবে চলতে লাগলো। জামাইও গ্রাম থেকে আসা কষ্ট ছিল, তাই আমাদের বাড়ি থেকে অফিস করলো, জামাইয়েরও একটু উপকার হলো, আমার জীবনেও একটু উপকার আসলো। তাছাড়া আমাদের বাড়িতে একটা গার্জেন দরকার ছিল, এটা ওটা সংসারিক কাজ, কেনাকাটা সব কিছু জামাইকে দিয়েই করাতাম। আর ওদিকে আমার মেয়েও চিন্তামুক্ত থাকতো যে তার স্বামী তার শ্বশুর বাড়িতে আছে, আমার মা হয়তো দেখে শুনে রাখছে, সে নিশ্চিন্তা থাকতো এই ভেবে। কারণ একটা ইয়াং ছেলে শহরে একটা জায়গায় আলাদা ব্যাচেলার থাকবে, বউদের সাধারণত এই বিষয় নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এইভাবে চলতে চলতে এক পর্যায়ে জামাইকে বললাম, শোনো বাবা, আমি বলি কি, এইভাবে চলতে চলতে আজ 2টা বছর পার হয়ে গেছে, এত আমার ভালো সুখও দরকার নেই, ভালো দরকার নেই। আমি বলি কি, তোমাদের বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে আসো। তোমাদের আজ 2টা বছর বিয়ের সময় পার হয়ে গেল, তোদের সন্তান আদি হলো না। ওই মাসে 4টা দিন সময় দেওয়া আমার মেয়ের সাথে, ঠিক মতো তো আমার মেয়ে এখন যুবতী পুরো, তারও তো স্বামীকে প্রতিনিয়তই কাছে পাওয়াটা, কাছে থাকা বা তার খেয়াল খুশি রাখা তোমার উচিত, এটা তোমার দায়িত্ব। তাই আমি বলি কি, হয়তো নতুন নতুন অবস্থায় আমার মেয়েকে তুমি শহরে আনার হানবা এই কথা আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু এখন তো তোমরা পূরণ হয়ে গেছো, বিয়ের 2টা বছর পার হয়ে গেছে। তাই বলি, যদি আমার মেয়েকে নিয়ে শহরে তুমি, আমাদেরই ওই যে পুরন বাড়িতে, ওখানে তো ভাড়া দেওয়া লাগতো না, কত ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে আমাদের নিজের টাকায় কেনা। তো বলি যে ওখানে যদি একটা ফ্ল্যাটে তোমাদের আমি ফ্রি করে দিতাম, মানে আমার মেয়েকে নিয়ে শহরেই থাকতে, আমাদের বাড়ি থাকলে হয়তো বলবে যে ঘর জামাই থাকে। তাই বলি কি, ওখানে আমার মেয়েকে নিয়ে থাকো, প্রতিনিয়ত মেয়েকে সময় দাও, মাঝে মধ্যে আমাদের এখানে আইসো বেড়াইতে মেয়েকে নিয়ে, সপ্তাহে 1 দিন 2 দিন, কাছেই যেহেতু থাকবে। তবুও আমারও তো নাতিনুৎকার একটু শখ করে, যেমনটা প্রথমে শখ করেছিল আমার মেয়েকে বিয়ে দেবো, আমার মেয়ের সংসার হবে, আমার একটা জামাই হবে, সব শখ তো পূরণ হলো। তাছাড়া তোমাকেও তো আমি মানে আধুনিকতা থেকে, মানে আমি যে একটা শাশুড়ি সুন্দরী, সব বিলায় তো আমার সাথে তোমাকে একদম ফ্রি করে নিছি। মানে বেশ আনন্দ, রোমান্টিকতা, অনেক সময় আমার সাথে এভাবে সময় পার করে দিছো, ভালোভাবেই তোমাকে আনন্দ বা উৎফলের সাথে এই বাড়িতে রাখছি। কিন্তু আমার মেয়ের সুখের জন্য কথাটাই বলছি, কিছু মনে করো না, আবার ভাববা তা আমি শাশুড়ি হিসাবে আমাকে তোমার বাড়ি থেকে, তাই আমার ভিতর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি, এটাও বলছি না। তখন যা বল, হ্যাঁ শাশুড়ি আম্মা, আপনি কথাটা ঠিকই বলছেন, আসলে তো
বিয়ের 2টা বছর পার হয়ে গেল, তাছাড়া আপনার মেয়ে আগের চেয়ে অনেকটা স্বাস্থ্যবান হয়ে গেছে, বেশ ভারী হয়ে গেছে। সন্তান ধারণ ক্ষমতা, মেয়েরা অনেক মোটাসোটা হয়ে গেলে তলপেটে চর্বি হলে সন্তান ধারণ ক্ষমতা থাকে না, হারিয়ে ফেলে। তাই বলে কি আপনার কথাটা ঠিকই বলছেন, যদি আপনার ওই তালতলা ওই ফ্ল্যাটে যদি একটু জায়গা করে দিতেন তাহলে মনে হয় ভালো হতো, আমি ওকে নিয়ে আসতাম বলে কয়ে। এখন আমার বউ তো আমার বাবার সংসারে পূর্ণ হয়ে গেছে, তারা নিষেধ করবে না। তারপরে জামাই ঠিক তাই করলো। আমি ওই বাড়িটা খালি ছিল, তালামারা বাড়িটা ছিল না, ওই বাড়িতে আমার জামাই মেয়েকে বুঝিয়ে দিলাম। জামাই মেয়ে ওখানে থেকে জামাই অফিস করতে লাগলো। কিছুদিন যেতে না যেতেই মায়ের 4-5 মাস অতিবাহিত হওয়ার পরেই মেয়ের গর্ভে সন্তান আসলো। আমার তখন ভীষণ আনন্দ, আমি নাতিনতকারে মুখ দেখব, নানি হব, তারপর আমার মেয়ে একটা সন্তানের মা হবে। বেশ ঠিক বছরের মাথায় তাই হলো। ওদের সুখের জন্য আমি অনেক চেষ্টা করেছি, একটা মাত্র মেয়ে বলে কথা। তারপরে জামাই ঠিকঠাক মতো ওখানে থেকে চাকরি করতে লাগলো। আর মাঝে মধ্যে আমার মেয়েকে নিয়ে জামাই ছুটির সময় ওই গ্রামের বাড়িতে তার বাবা মাকে দেখে আসতো, টাকা পয়সা হাতে সংসারে ধরিয়ে দিয়ে আসতো। আর আমাদের বাড়িতে শুক্রবারে মেয়েকে নিয়ে এসে সারাটা দিন থেকে গোশ কুলোয়া ভালো মন্দ রেঁধে বেড়ে খেয়ে আনন্দ ফুর্তি করে তাদের সময় কেটে যেত। আর আমার স্বামীও প্রবাসে থাকতো, আমারও একা একা ভালো লাগতো না। ওরা পাশে থাকলে আমার একটু বল থাকতো। আর আমার শ্বশুর শাশুড়ি পাশের ফ্ল্যাটেই থাকে, তাদের যথেষ্ট বাবা মায়ের মতো আদর সম্মান দেখাশোনা করতাম। যাক, এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমার স্বামী আমাকে হঠাৎ করে একদিন বিদেশ থেকে ফোন করে বললো, রেশমা আর কতকাল প্রবাসে থাকবো, যা টাকা পয়সা কামিয়েছি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি যা করছি, এখন এই বয়সে তোমার আর আমার জীবনটা বেশ কেটে যাবে। আমি বলি কি, সেই যুবক বয়স থেকে প্রবাসী আসি পড়ে বিয়ের এতটা দিন পেরিয়ে গেল, তোমাকেও ঠিকমতো সংসার জীবনের সময় দেয়নি। আর বিদেশ করব না, 3 মাসের মধ্যে আমি একবারে বাড়িতে চলে আসতেছি। তখন স্বামীর কথা শুনে আমার ভীষণ আনন্দ হলো। স্বামী প্রবাস থেকে বাড়িতে আসলো, আসার পরে স্বামীর সাথে যেন একটা নতুন সংসার শুরু হলো আমার। কারণ স্বামী আর কখনোই প্রবাসে যাবে না, এটা ভেবে মনের কাছে অনেক আনন্দ হলো। তারপর এই বয়সে এসে স্বামী আবারও সন্তান দিল। আমার একটা ছেলে সন্তানের কত শখ ছিল, উপরওয়ালা ঠিক এইটাই আমার পূরণ করলো। স্বামী দেশে ফেরার পরে যখন 2টা বছর অতিবাহিত হয়ে গেল, তখন আমার উপরওয়ালা একটা সন্তান দিল, ছেলে সন্তান। ওকে আবার মানুষ করতে লাগলাম, দেখ মেয়েরও সন্তান আদে হতে লাগলো। যা হোক, এইভাবে আমার জীবনটা বেশ সুখেই কাটতে লাগলো। তো বন্ধুরা, আমার এই গল্পটা আজকে এ পর্যন্তই ছিল। তো গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এই নতুন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে, তোমার পরিচিত মানুষকে শোনা বা দেখার সুযোগ করে দাও। আর আরেকটা কথা বলি বন্ধুরা, এটা বিশেষ দ্রষ্টব্যে এই ভিডিওর সমস্ত গল্পর কাহিনী আমার নিজের কাল্পনিক চিত্তে লেখা এবং নিজের কণ্ঠে পরিবেশন করছি তোমাদের মাঝে। কাউকে উদ্দেশ্য করে না, কাউকে হিংসা বিদ্বেষ করে না, অথবা কারোর বিরুদ্ধে না, কাউকে হ্যারেস করার জন্য না, সম্পূর্ণ নিজের পন্থা নিজের বুদ্ধিতে তোমাদের মাঝে পরিবেশন করলাম। তো আজকের এই গল্পটা এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, যত্নে থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। বাই বাই।